আমি রিজু। ছোটবেলা থেকেই জানেন আমি একটু কুঁড়ে, গল্প পড়তে একদম ভালো লাগে না, তাই গল্প পড়ার থেকে বেশি শোনাটাই প্রেফার করি। কারণ যখনই গল্প পড়তে বসি তখন আমার ঘুম পায়। তাই ইউটিউবে গাদাগুচ্ছের অডিও স্টোরি দিয়েই এতদিন কাজ চলতো। কিন্তু একদিন কি মনে হলো, বাবার বুকশেলফ থেকে শরৎ সমগ্র বের করে পড়তে শুরু করেছি। তারপর থেকেই জানেন গল্প পড়ার উপরে আমার অদ্ভুত ন্যাক। আর ওই যে আমার বান্ধবী টিনা, যার কথা অনুযায়ী মায়ের থেকে ভালো গল্প নাকি কেউ বলতে পারে না। আর সেই সূত্রেই মা মেয়েকে বসে গল্প শোনাচ্ছে। মেয়ে টিনা মায়ের কোলে মাথা রেখে শুয়ে গল্প শুনছে। এরপরই রাজকুমারীর ইচ্ছা পূরণ হলো। আচ্ছা মা, আকাশ থেকে তারা পড়তে দেখলে যা ইচ্ছে চাইবো সেটাই পূরণ হবে? জানি না, আর ওটাকে তারা খসা বলে মা। হ্যাঁ, ওই হলো। ঠিক আছে, তারপর কি হলো শেষে? কই রে, সব কোথায় গেলি? দেখছিস, শুরু হয়ে গেল। বাড়িতে ঢুকতে না ঢুকতেই হই হুল্লোড় শুরু। বাবা কার দেখতে হবে তো। এতে আমার দোষ কোথায়? আমি খুব শান্ত মেয়ে। ও, তোমরা এখানে বসে গল্প করছো? খুব খিদে পেয়েছে গো, খাবার বাড়ো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। যাও, আসছি। চল মা, ওঠ দেখি, তোর বাবার আর তর সইছে না, এবার বাড়ি মাথায় করবে। আয়, আমি খাবার বাড়ছি। টিনার মুখ ভার। টিনা এরপর জানলার ধারে গিয়ে বসে আকাশের দিকে তাকায়। আকাশে তারা নেই, মেঘলা আকাশ, ঘন কালো মেঘে ভর্তি। পরের দিন সকালে আবহাওয়া খুব স্বচ্ছ ও সুন্দর। সূর্য আকাশে উদয় হচ্ছে, মনে হচ্ছে যেন দুধে এক ফোঁটা আলতা। সমগ্র আকাশটা হালকা লাল আলোয় ভরিয়ে দিচ্ছে। টিনা বাড়ি থেকে টিউশনে বেরোচ্ছে, আর বাড়ির সামনে আমি হতভাগা অপেক্ষা করছি একসাথে যাব বলে। ও, এসে গেছিস? গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, তোর পড়া কমপ্লিট? এই রে, ভুলেই গেছি পড়ার কথা। সে তো ভুলবেনি, চলুন আপনার হচ্ছে। আচ্ছা, কি করিস বলতো তুই বাড়িতে? খাই, দাই, ঘুমাই, গল্প শুনি, কত কি। কি মানে অডিও স্টোরি? না, মায়ের কাছে শুনি। ও, তুমি মায়ের কাছে গল্প শোনো? কতবার বলেছি একটু অডিও স্টোরিতে মন দে, একটু সাহিত্যের ক্লাসিকগুলো নিয়ে ঘাট। তবুও এত বড় হয়ে গেল আমি এখনো মায়ের কাছে গল্প শোনে। আজব। আজব কিসের? এই তো ক্ষণিকের জীবন, যেভাবে ইচ্ছা সেভাবেই বাঁচবো, যা ইচ্ছা তাই করব। আমার না ছোট থেকেই গল্প শুনতে ভালো লাগে। মা কি সুন্দর সুন্দর রাজা রানীদের গল্প শোনায়। জানি সেসব কাল্পনিক, কিন্তু খারাপ সময়ের শেষে হ্যাপি এন্ডিং থাকবেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। এবার চুপ কর মা আমার, এবার চুপ কর। মা বাবা আজ আছে, কিন্তু কিন্তু একদিন তো ছেড়ে চলে যাবে। তাই যতদিন আছে আমার ইচ্ছা ততদিন তাদের সাথেই থাকবো, যাতে তাদের অবর্তমানে এই সুন্দর মুহূর্তগুলো সুন্দর স্মৃতি বানিয়ে রাখতে পারি। ভাগ্য সহায় হলে সব সম্ভব। আচ্ছা, সব হবে, কিন্তু এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল। স্যার বোর্ডে একটি ছবি আঁকলেন, উল্কাপিণ্ড পড়ার। এই যে দেখছো, ঠিক এই আকৃতির হয় ধূমকেতু। পৃথিবীতে পতিত হওয়ার সময় পার্শ্বিক চাপ এবং বেগের টানে পিছনে এই রকম একটা লেজ বের করে ফেলে উল্কাপিণ্ড। এরই নাম ধূমকেতু। আবার এটা অনেকটা ওই ঝাঁটার মতো দেখতে হয়। আচ্ছা স্যার, এটা তারা খসার মতো দেখতে, তাই না? এটাকেই তারা খসা বলে। এই উল্কাপিণ্ডকেই তারাখণ্ড বলা হয়, যা কোনো বড় নক্ষত্র থেকে বিক্ষিপ্ত হয়েছে। বাহ, এই তো বাবা, আজকাল দেখি পড়াশোনায় মন দিয়েছে। হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ স্যার। তো যে পড়িস আমি জানি, সব তো কার্টুন দেখে চিনছি। আমরা দেখি বা না দেখি, পৃথিবীতে প্রতিদিন 20 থেকে 25 মিলিয়ন উল্কাপাত হয়, যেগুলোর ওজন সব মিলালে প্রায় 100 টন। তবে এই পরিমাণ উল্কাপাত আমরা সব দেখতে পাই না, কারণ এটা পৃথিবীর নানান প্রান্তে হয়, কখনো রাতে,
আবার কখনো দিনে, কিন্তু এতই ছোট হয় যে চোখে দেখাই যায় না। তার উপরে উল্কা এত দ্রুত চলে যায় যে দেখার সময়টাই পাওয়া দেয়। আর শহরবাসী মানুষ কতই আর আকাশ দেখার সুযোগ পায় যে উল্কাপাত দেখে ফেলবে। তার মানে আমরা একটু চেষ্টা করে খুঁজলেই দেখা পেতে পারি। স্যার, আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, অনেক কবার। বেশিরভাগ জুন জুলাই মাসে দেখা যায়। এটা তো অগাস্ট চলছে, সময় তো পেরিয়েই আসলাম। তাহলে আজকের মতো এই পর্যন্ত। চল, তোদের এবার চট করে হোমওয়ার্কটা দিয়ে দিই, কি বলিস? এ ভাই শোন, বিকেলে ফোন করিস তো, দরকার আছে। আচ্ছা, কিন্তু কলেজে গিয়ে কথা হচ্ছে তো? না, আমি যাব না, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, যা বুঝিস কর। সন্ধ্যা 6:20। 12 বার ফোন করার পরেও যখন টিনা ফোন তোলেনি, তখন বুঝতে হবে ভদ্রমহিলা ঘুমোচ্ছে। এই সময় টিনার মা ঘরে ঢোকে। এই মা, ওঠ 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 ওঠ। উঠছি। সন্ধ্যেবেলায় ঘুমোতে নেই, তাড়াতাড়ি ওঠ, যা ফ্রেশ হয়ে নে, আমি চা বানাচ্ছি। এত বড় মেয়ে হলি, কখনো মাকে তো চা বানিয়ে খাওয়ালি না। আচ্ছা, খাওয়াবো না হয় একদিন। যাচ্ছি না তো কোথাও তোমাদেরকে ছেড়ে। তারপর টিনা এক হাতে চায়ের কাপ তুলে আর এক হাতে ফোনটা নিয়ে দেখে 12টা মিসড কল, এবং আমার ফোনটা বেজে উঠল। এই হ্যালো, সরি রে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই মানে ওই আর কি। এই কি মানে কি? ফোন রাখ, তুই ঘুমা, তুই ঘুমিয়ে যা। এই থাম, রাগ কেন করছিস? আরে জানি আমি ভুল করেছি, সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে, বল কি বলার ছিল। টিউশনে তো অনেক বন্ধু বান্ধব ছিল, তাই বলতে পারিনি। এই তুই কি প্রপোজ করবি নাকি? আমার কিন্তু লজ্জা লাগছে। আরে ধুর না পাগল, আমার সব কথা তোর সব সময় মজার মতো লাগে, মানে আমার সমস্ত কথাই নিয়েই তুই আমাকে মজা করিস। তোকে সিরিয়াসলি কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, আমাকে উত্তর খুঁজে দে তুই যেখান থেকে পারিস। তোর আবার সিরিয়াস কথা? ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম, রাখলাম আমি। এই না, ওকে আই এম সিরিয়াস। এবার বল কি প্রশ্ন। শোন না, আমি মায়ের কাছে গল্পেও শুনেছি, অনেক কার্টুনেও দেখেছি যে তারা খসা পড়তে দেখলে যদি চোখ বন্ধ করে কোনো ইচ্ছে প্রার্থনা করা হয় তাহলে সেটা নাকি পূরণ হয়। এটা কি সত্যি? এই থাম তো, এবার কেমন প্রশ্ন? হ্যাঁ, এটাই প্রশ্ন, পারবি কিনা বল। আচ্ছা দেখছি, খুঁজতে হবে, ইন্টারনেটে খুঁজলে টুকুস করে পেয়ে যাবো। পাবি না কিচ্ছু, আমি অনেক খুঁজেছি, কিচ্ছু পাইনি। ও বিজু, খোঁজা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো। বিজু, আর কিছু বলবি? আরে এত তাড়া কিসের তোর? না, তাড়া বিশেষ নেই, অনেকক্ষণ থেকে মা ডাকছে। ও আচ্ছা, বাই। ফোনটা টেবিলের উপরে রেখে আমি মায়ের ঘরে গেলাম নিচে। মা কিছু ডকুমেন্টস আমার হাতে তুলে দিয়ে বলল, বাবা এই ডকুমেন্টসগুলো নীলাঞ্জন জেঠুর বাড়িতে দিয়ে আসিস তো। জানা বাবা একটু। ঠিক আছে মা। এখন না, কালকে সকালে দিয়ে আসবি। আচ্ছা। পরদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে সোজা চলে গেলাম নীলাঞ্জন জেঠুর বাড়ি। দরজায় ঠকঠক করে আওয়াজ দিতেই বাড়ির ভেতর থেকে নীলাঞ্জন জেঠুর নাতি রাহুল দরজা খুলে বেরিয়ে এল। রাহুলের বয়স 10 বছর। হাতে একটা খেলনা দেখেই বোঝা যায় তার বয়স। কে তুমি? কি চাই? আমি রিজু। নীলাঞ্জন জেঠু বাড়িতে আছে? হ্যাঁ আছে তো, থামো ডাকছি। তারপর রাহুল দৌড়ে ভেতরে গেল। একটু পর ফিরে এসে বলল, দাদু ডাকছে তোমাকে। আচ্ছা। আমি ভিতরে চলে গেলাম। বাড়িতে কেউ নেই, সকলে কাজে গেছে, আছে শুধু দাদুর নাতি। নীলাঞ্জন জেঠুর পা ভেঙে গেছে কিছুদিন আগে, তাই চলাফেরা করতে পারে না। জেঠুর বয়স 52 প্রায়। জেঠুর ঘরে ঢুকে আমি দেখলাম জেঠু বিছানায় শুয়ে আছে। জেঠু আমাকে দেখে বলল, আই বাবা, বউ সেখানে, এই মাত্র তোর মা ফোন করেছিল। ও আচ্ছা, এখন কেমন আছো? আছি বাবা, দেখতেই তো পাচ্ছ কেমন। এই নাও। ও, ডকুমেন্টস গুলো এনেছিস?
আচ্ছা, ওই ওই শেলফে রেখে দে তো। ঘরে ঢুকে ডান দিকের দেওয়ালের সাথে রাখা একটা বুক শেলফে আমি ডকুমেন্টসগুলো রাখতে গিয়ে নজরে পড়লো কয়েকটা বইয়ের দিকে। ডকুমেন্টসগুলো রেখে দিয়ে আমি জেঠুকে জিজ্ঞেস করলাম, এই বইগুলো কি দাদার নাকি জেঠু? গল্পের বই? হ্যাঁ, ওই আর কি। লাল মার্বেল পেপার দিয়ে কভার করা বই 3টে বাদে সবই তোর দাদার। আর ওই 3টে বই? ওই 3টে বই আমার। একটা আমার 18 বছরের জন্মদিনে বাবা আমাকে উপহার দিয়েছিল, একটা আমার নিজের লেখা, আমার এক বন্ধুর মাধ্যমে পাবলিশ করেছিলাম, তারই একটা কপি আমি কলেজে উঠে কিনেছিলাম। বাবা, তুমি গল্পও লেখো নাকি? এখন আর লিখি না, তবে আগে লিখতাম বটে। আমি কি একবার পড়তে পারি? না মানে আমার গল্প পড়তে বেশ ভালোই লাগে। হ্যাঁ অবশ্যই, কেন পড়বি না, নিয়ে যা যদি ইচ্ছে হয়। তবে হ্যাঁ বাবা, যত্নে রাখিস। আসলে আমার খুব প্রিয় জিনিস তো। জীবনের শেষ স্মৃতি ওই 3টে বই। পড়া হয়ে গেলে ফিরিয়ে দিস কিন্তু। আচ্ছা জেঠু, অবশ্যই যত্নে রাখবো তোমার বইগুলো, চিন্তা করো না। আমি জেঠু আজকে আসছি তাহলে। হ্যাঁ আচ্ছা, আয়, সাবধানে যাস। বই 3টে এনে নিজের ঘরের টেবিলের উপরে রেখে দিলাম। সারাদিন কাজ, পড়াশোনা এই সমস্ত করে ফ্রি হয়ে যখন বসলাম, তখন হঠাৎই আমার মনে পড়ল বইগুলোর কথা। আমি বইগুলোর কাছে এসে একটা বই হাতে তুলে নিলাম। তারপর প্রথম পাতা উল্টিয়ে বইয়ের নামের সংস্করণ দেখলাম। প্রথম বইয়ের নাম রাষ্ট্রজ্ঞান। বইটির প্রথম কয়েকটা পাতার পর কিছু কাগজপত্র দেখে আর কিছু না দেখে বইটি রেখে দিতেই আর একটা বই হাতে নিলাম। দ্বিতীয় বইটির নাম জীবন। বইটির প্রথম পাতার পর পেন দিয়ে কিছু লেখা ছিল। ঠিক তখনই আমার মা ডাকল। মহিলা এত জোরে চিৎকার করে মাঝে মাঝে। তা আমি মায়ের কাছে গেলাম। বলো, কি হলো? চিৎকার করছো কেন? তোর বাবা ফোন করেছিল, বলল নাকি তোর ওই নীলাঞ্জন জেঠু বিকেলে মারা গেছেন। গঙ্গায় নিয়ে গেছে ওনাকে সবাই। তোর বাবাও গেছে। আগে জানলে শেষবার মুখটা দেখতে পেতাম। কি বলো? কি কিভাবে হলো? এ বাবা, আমি তো সকালবেলায় দেখে আসলাম সুস্থ। সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে। ভালোই ছিল মানুষটা, কি সুন্দর কথা বলতো। আগে খুব আসতো আমাদের বাড়ি। কি হলো বাবা? অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? না জেঠু, এতদিন আমি শুধু গল্প পড়তাম, এখন তুমি যখন বলছো তুমিও গল্প লিখেছো, আমারও ইচ্ছে করছে। এ আবার কি এমন কথা? দেখ বাবা, গল্প লেখা খুব সহজ, শুধু একটা কথা মাথায় রাখতে হয়, গল্প আলাদা করে বানাতে হয় না। আমাদের চারপাশের পৃথিবীটাকে দেখলে নিত্য নতুন গল্পের রসদ খুঁজে পাওয়া যায়। এই যে যেমন আমি অথবা তুই, আমরা একে অপরের গল্পের কিন্তু একটা চরিত্র, যদি আমাদেরকে মাথায় রেখে সেই গল্পটা লেখা হয়। একটা কথা মাথায় রাখবি, গল্প লেখা কিন্তু খুব সহজ, শুধু জানতে হবে কখন কোথায় কোন শব্দটা বসালে সেই বাক্যটা অর্থপূর্ণ বাক্যে রূপান্তরিত হয়। বাকি এই প্রকৃতি তো রইলই। এখানে প্রচুর মানুষ গিজগিজ করছে, প্রচুর চারিত্রিক বৈশিষ্ট্য গিজগিজ করছে, তাদের মধ্যে থেকে কাউকে একটা তুলে আন নিজের গল্পে, দেখবি দেখবি গল্প তৈরি হয়ে গেছে। ভোর 5টা বাজে। এত সকালে ঘুম থেকে উঠেছি তার দুটো কারণ আছে। 1, আমার টিউশন আছে। 2, আমি আজকে টিনাকে ডাকতে যাব। কারণ এই টিনা বলে যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা রোজ আমাকে ডাকতে আসে, তাই আজ ভাবছি ওকে সারপ্রাইজ দেবো। রেডি হয়ে ঘর থেকে বেরোনোর সময় ওই 3টে বইয়ের দিকে আমার নজর চলে গেল।
যাবার সময় জেঠুর ওই শেষ কথাগুলো খুব মনে পড়ছিল। কি রে তুই? মাগো, হ্যাঁ আমি 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 আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর হ্যাঁ, ওই ওই দেখ সূর্য পূর্ব দিকে উঠেছে, একদম আমার মাথা খাবি না। কি? আমি তোর মাথা খাই? মানে না, এখনো তো খাসনি, তবে যদি খাস কখনো তাই বললাম। চল, দেরি হয়ে যাচ্ছে, চল। যা, তোর সাথে আর কথাই নেই। আচ্ছা দেখবো কত তুমি কথা না বলে থাকতে পারো। জানিস টি না, কালকে বাবার এক বন্ধুর বাড়ি গেছিলাম, তারপর রাত্রে শুনছি নাকি ওই জেঠু মারা গেছে। আমি কাল ওনার কাছ থেকে কিছু বই এনেছি। উনি বলেছিলেন ওই বইগুলো নাকি ওনার খুব প্রিয় আর শেষ জীবনের সম্বল। যখনই ওই বইগুলোর দিকে নজর যাচ্ছে তখনই ওনার কথা মনে পড়ছে। তুই কি নীলাঞ্জন কাকুর কথা বলছিস? হ্যাঁ রে, আমিও কালকে দুপুরে শুনলাম উনি পড়ে গেছেন সিঁড়ি থেকে নামতে গিয়ে, আর সন্ধ্যায় শুনলাম মারা গেছেন। আমি সাথে একটা বই নিয়ে এসেছি ওই জেঠুর। শুনেছি কোনো মৃত ব্যক্তির জিনিস কাছে রাখতে নেই। হ্যাঁ, আমিও ভাবছি জেঠুর বাড়িতে দিয়ে আসবো, কিন্তু এনেছি যখন একবার পড়ে দেখব। বিশেষ করে ওই জেঠুর লেখা একটা বই আছে, সেটা। থাম, তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, আমি নীলাঞ্জন চৌধুরী। এই বইটি জীবন কি আমার আমার জ্ঞান এবং আমার স্বর্গীয় ঠাকুমার গল্পের ঝুলি দ্বারা এই বইটি লিখেছি। আচ্ছা, এত সূচিপত্র দেওয়া আছে, যাকে বলে একদম নিখুঁত বই। আচ্ছা দাঁড়া, ও বাবা, এ তো পড়তেই দিন চলে যাবে। তো দেখছি যে নিজের হাতে লেখা। দাঁড়া দেখি কি লেখা আছে ভেতরে। আচ্ছা, সূচিপত্র নিবন্ধের নাম ইচ্ছে তারা, 7ম নাম্বার নাম ইচ্ছে তারার বিষয়টা। আচ্ছা আচ্ছা, এই দেখ পেয়েছি, পড়ি তাহলে। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন ঠাকুমা আমাকে উঠানে শুইয়ে কোলে মাথা দিয়ে ঘুম পাড়াতো। তার আগে আমি প্রতিদিন গল্প শুনতাম আর খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতাম। আচ্ছা, ওই বয়সে আমি অনেক তারা খসা দেখেছি। ঠাকুমার কাছে শুনেছি তারা খসা দেখলে নাকি যা ইচ্ছা প্রার্থনা করা হয় তা পূর্ণ হয়। তখন আমার মনে অনেক প্রশ্ন জাগতো, আর আমি ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, তারা খসা দেখলে কি ইচ্ছে পূরণ হয়? না না না, তারা খসা দেখলে ইচ্ছে পূরণ হয়, এটা কি সত্যি? এই, আমারও তো এই একই প্রশ্ন রে। হ্যাঁ থাম, পড়ে দেখি, তোর প্রশ্ন পরে শুনছি। এমনিতেই হাতের লেখা উদ্ধার করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। ঠাকুমার কাছ থেকে পাওয়া উত্তর নিজে গুছিয়ে লিখেছি। আচ্ছা ঠিক আছে। সত্যি কি না আমিও জানি না, তবে এর পেছনে একটা গল্প আছে। রিজ্জম নামের এক জলদস্যু বহু মানুষের হত্যা করেছিল বলে তাকে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। অনেকের মতে কোনো একটা ছোট উল্কাপিণ্ড জেলের পিছনে থাকা সমুদ্র তটে আছড়ে পড়েছিল সেদিন। উল্লেখ্য, ওই দস্যু কারাগারে আসার পর ধ্যানে মগ্ন ছিলেন প্রথম থেকেই। তারপর একদিন আকাশ থেকে তারা খসে সমুদ্রে পড়ল। ওই দস্যুকে খুঁজে পাওয়া যায়নি। অনেকের মতে ওই আলোতে ওই দস্যু দেওয়াল সশরীরে ভেদ করে চলে গেছিল। এরপর কয়েক বছর পর সেই রাজ্যের রাজপুত্রদের অভিষেকের দিন সেই জলদস্যুকে আবার দেখা যায়। ঠিক আগের মতন সেদিনও উল্কাপিণ্ড পড়েছিল সমুদ্রে। সেই দিন রিজ্জমকে যে কারাগারে দেখা গেছিল সেটা তারই আগের কারাগার ছিল, অর্থাৎ সে নিজের কারাগারে ফিরে এসেছিল। অবাক করার বিষয়, কারাগার বন্ধ অবস্থায় থাকাকালীন যেভাবে সশরীরে উধাও হয়ে গেছিল সেইভাবেই ফিরে এসেছিল রিজ্জম।
এরপর তার উপরে অত্যাচার করা হলে সে একটা কথা বলে দেহত্যাগ করে। কথাটা এমন ছিল, আমি এখানেই ছিলাম, ধ্যানে মগ্ন। জ্ঞান প্রাপ্ত হবার পর আমার মৃত্যু অনিবার্য। আমি শেষ কার্যকর্তা। পরের দিন তার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায় কারাগারে। রিজ্জমের মৃত্যুর পর সমগ্র দেশবাসী নিদ্রায় স্বপ্ন দেখল কিভাবে রিজ্জম অদৃশ্য হয়ে কয়েক বছর ধ্যানে মগ্ন ছিল, জল অন্ন ছাড়াই। এরপর ধীরে ধীরে তার ধ্যানমগ্ন শরীরের আশেপাশে কোনো এক উজ্জ্বল ঊর্জা প্রদক্ষিণ করছিল। সময়ের সাথে সাথে সেই ঊর্জা রিজ্জম গ্রাস করে। এরপর তার দেহত্যাগের পর নিজের মুখে বলে, আমি শেষ চাবিকাঠি আলোর সন্তানদের মুক্ত করার। এবার তোরা যা চাস আমার কাছে প্রার্থনা করতে পারিস, আমি থাকছি তারায় তারায়। কিছু সময় পর জানা যায়, যাকে সবাই জলদস্যু রিজ্জম নামে জানত, তিনি এক ব্রহ্ম ঋষি ছিলেন। তিনি মুক্তি লাভের জন্য স্থান খুঁজছিলেন, তাই তার গ্রাম থেকে বেরিয়ে নানান স্থানে ধ্যান করে মুক্তি লাভের শেষ স্থান খুঁজতে খুঁজতে সমুদ্রে পাড়ি দেন। তিনি জানতে পারেন এই কারাগারটি ধ্যানের জন্য সঠিক স্থান, তাই তিনি সেখানে যাওয়ার পথ খুঁজছিলেন। তারপর তার জ্ঞানের মাধ্যমে তিনি বুঝতে পারেন যে রিজ্জম নামের এক জলদস্যুকে এক দেশের রাজা বন্দি বানাবে। তাই সে জলদস্যুর সঙ্গে কথা বলে তাকে বাঁচিয়ে সেই স্থানে নিজে রিজ্জম সেজে কারাগারে ধ্যান করতে আসেন। অর্থাৎ আমার যা মনে হয় ওই ঋষি প্রার্থনা গ্রহণ করেন। বাহ, গল্পটা তো খুব সুন্দর। ওই ওই ঋষির নামটা যেন কি? না, কোনো নাম তো উল্লেখ নেই। ও আচ্ছা আচ্ছা, যদি এই গল্প সত্যি হয় তাহলে আমার প্রার্থনা উনি গ্রহণ করবেন। হ্যাঁ, হয়তো। বাদ দে, পড়া শেষ হয়ে গেছে, এবার বিকালবেলা যাই জেঠুর বাড়িতে গিয়ে দিয়ে আসি বইটা।